এখানে ইনসাফ হইতো আমার দৃষ্টিতে যে শুরু থেকে একটা রো বন্ধুদেরকে দিয়ে দিলে ওনারা ইকুয়ালি জায়গাটাকে এনজয় করতে পারতেন মনে হয়। আর ওনারা যদি স্বেচ্ছায় পিছনে থাকেন তাতে আমার কোনো আপত্তি নেই। আমরা এই ধরনের ডাক্তারদের সমাবেশে ওই এনভায়রনমেন্টটা আমরা এনশিওর করতে চাই যেটি আমাদের প্রফেশনে আমরা পর্দার সাথে সেখানে পাশাপাশি কাজ করি। ইসলাম সম্পর্কে মানুষের অনেক ভুল ধারণা আছে যেটা আসলে ইসলামী আদর্শ সেরকম ভীতিকর নয়। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, আজকের বিজ্ঞ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যোগ্যতার অভাবে যাকে যেভাবে যে বিশেষণে যথাযথ মর্যাদা দিয়ে সম্বোধন করা দরকার সেই অপারগতা থেকে আমি কোনো অতিথি বা আপনাদেরকে কোনো বিশেষণ দিয়ে সম্বোধন করার সাহস করিনি। সেই জন্য সকলকেই সম্মানিত উপস্থিতি এবং বিশেষ উপস্থিতি বলেছি। আশা করি তার চেয়েও বেশি সম্বোধন বা বিশেষণ পাওয়ার যোগ্য তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ দিন, কারণ এই প্রফেশনে আমার নাম অন্তর্ভুক্তির পর থেকে মহানগরীতে এত বড় একটি সমাবেশ ইতিপূর্বে আমরা দেখিনি। দুই, এত দীর্ঘ সময় ধরে অতীব ব্যস্ত প্রফেশনের মহান ব্যক্তিদেরকে এত লম্বা সময় এখানে উপস্থিত রাখতে পারা বা উপস্থিত থাকা এটা একটা ব্যতিক্রম। আমি বসে বসে ভাবছিলাম যে ওনারা এত সময় ধরে ধৈর্য ধরে কিভাবে বসে আছেন। তখন আমার মনে পড়লো যে আপনাদের দীর্ঘ প্র্যাকটিস এবং অভিজ্ঞতা, কারণ ডাক্তাররা 4-5 ঘন্টা ধরে ধৈর্য সহকারে প্র্যাকটিস করার অভ্যাস আছে। সুতরাং একই জায়গায় অনেকক্ষণ বসে থাকা তাদের জন্য নতুন কোনো বিষয় নয়। আমি নেগেটিভলি বলিনি, পজিটিভলি বলছি। আসলে যে একটি পরিবর্তন হয়ে গেল, এটার নাম বিপ্লব নয়। আমরা অনেকে বিপ্লব হিসাবে এটাকে আখ্যায়িত করছি। বিপ্লব আরো ব্যাপক, বিপ্লব আরো বেশি করে অর্থবোধক। বিপ্লব একটি সার্বঙ্গীন দ্রুত পরিবর্তনের নাম। বিপ্লবের সাথে একটি আদর্শ পরিপূর্ণ বিজয়ের একটা সম্পৃক্ততা আছে। পরিবর্তনটি পেয়েছি এটা অনেক বড়, এতে কোনো সন্দেহ নেই। এটার নাম দিয়েছি আমরা স্বাধীনতা 2, ইন্ডিপেন্ডেন্স 2, দ্বিতীয় স্বাধীনতা। এটা যদি আমরা 71 থেকে শুরু করি তাহলে নিঃসন্দেহে ইন্ডিপেন্ডেন্স 2। আর এই ভূখণ্ডের স্বাধীনতার কথা যদি আমরা বলি, কারণ আমরা 47-এ একবার স্বাধীন হয়েছিলাম, আমরা 71-এ একবার স্বাধীন হয়েছিলাম, আমরা 5 আগস্ট 2024-এ আরেকবার স্বাধীনতা হয়েছে। কিন্তু আমাদেরকে ইন্ডিপেন্ডেন্স 3 প্রস্তুতি নিতে হবে। 47-এর স্বাধীনতা আমাদেরকে পরিপূর্ণ স্বাধীন করেনি, 71-এর স্বাধীনতাও আমাদেরকে পরিপূর্ণভাবে স্বাধীনতার স্বাদ লাভ করতে দেয়নি।
সে কারণে আমরা ইন্ডিপেন্ডেন্স 2 অথবা 3 বলছি। কিন্তু এই স্বাধীনতাটাও একটি কাঙ্ক্ষিত পর্যায়ে বাংলাদেশকে কতদূর নিয়ে যাবে সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যে স্বাধীনতাটি একজন মানুষ লালন করে তার হৃদয়ে পরিপূর্ণ অর্জনের জন্য যে স্বাধীনতা, সেই স্বাধীনতা লাভের জন্য আমাদেরকে আরো অনেক প্রস্তুতি নিয়ে সেটি অর্জন করতে হবে। এবং একটি কল্যাণ রাষ্ট্র যখন আমরা প্রতিষ্ঠা করতে পারব, not by words, not by conception, in reality, এবং not partial, in full, তখনই আমরা বলবো we are independent। যে পরিবর্তনটি এসেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সেই পরিপূর্ণ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। এই কথাটা এই জন্যই বললাম, আমরা যারা সমাজ পরিবর্তনের জন্য কাজ করছি, নট ফর পাওয়ার, আমরা যে একটা আইডিওলজিক্যাল মোরাল ইমানসিপেশনের জন্য কাজ করছি, not for gaining some worldly wealth and better posting। আমরা যারা আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত পেতে চাই, তাদেরকে আরো অনেক দূর যেতে হবে। এই মানসিক প্রস্তুতি এখন থেকেই আমাদের আরো দৃঢ় করতে হবে এবং কর্তব্য নির্ধারণ করতে হবে। কয়েকদিন আগে আমার একটা ব্লাড টেস্টের জন্য আমি কিডনি ফাউন্ডেশনে গিয়েছিলাম, নীরবে গিয়েছি। আবার টেস্ট করে আমি দোতলা থেকে নিচতলা নেমে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম সিঁড়িতে, তখন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নামলেন গাড়ি থেকে। আমাকে দেখে আগের বহুবার ওনার সাথে আমার দেখা হয়েছে, আগের চেয়ে অনেক বেশি আগ্রহ নিয়ে 80 বছরের বেশি তার বয়স, যতদূর সম্ভব দৌড়ে হাঁটতে পারেন সেরকম একটা হেঁটে আমার কাছে এসে হঠাৎ করে আমার হাত ধরছে এবং বললেন যে চলেন আমার অফিসে চলেন। গেলাম, অনেক মুরব্বী মানুষ, উনি বলাতে গেলাম, খুব আগ্রহের সাথে আমাকে বসতে বললেন, বসলাম, চা দিতে বললেন, চা আসলো, কথা হচ্ছিল। আদর্শিকভাবে উনি আমাদের খুব কাছের লোকের কন্যা, আমাকে আগে থেকে চিনতেন। বললো যে এবার তো আপনারা ক্ষমতা যাবেন। তো ওনার মুখে এটা শুনে খুব বিস্মিত হলাম, উনি খুবই নামি দামি মানুষ। তো আমি বললাম যে না স্যার, এবার আমরা যাবো না। কি বলেছি? এইবার যাবো না বলছি, যাবো না বলি। তখন আমাকে বলে মেয়েদের নিয়ে কি করবেন? তারপর মেয়েদের নিয়ে কি করবো? কিছু করবো না। যে পর্দা করবে করবে, যে মুখ ঢাকবে ঢাকবে, যে খোলা রাখবে খোলা রাখবে, যে পর্দা করবে না করবে না। আমি বললাম আমরা কোনো কিছু ইম্পোজ করবো, চাপিয়ে দেব না। তো উনি বলে যে আপনার কথা শুনে তো আমি বিস্মিত হইতেছি। বলে যে আমি যা বলছি তাই জামাত ইসলাম মনে করে। তারপরে বলল যে আপনারা হাত কেটে দিবেন কিনা। আমি বললাম যে না স্যার,
কি করবেন? বলছে আমরা এই মুহূর্তে একটা ওয়েলফেয়ার স্টেট করব। কি বলেছি? একটা কল্যাণধর্মী রাষ্ট্র পরিচালনা করব, রাষ্ট্র বানাবো। উনি বললেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। তেমন যে কোনো অসুবিধা নেই, অসুবিধা তো আপনারা আমাদের সম্পর্কে ধারণা না রেখে ভুল ধারণা করে আমাদের বিরোধিতা করেন। না তাহলে আমি আপনাদের সমর্থন। আমার এই কথাটি বলা কি মিনিংফুল না মিনিংলেস? আজকে যে আপনাদেরকে বললাম, এটা জানি মিনিং? ইয়েস। হোয়াট ইজ দ্য মিনিং? মিনিং হচ্ছে মানুষের কাছে ইসলামকে সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের রিপ্রেজেন্টেশনের ভিতরে, কথা বলার ভিতরে ভয় ভীতি ছড়ায়। আমি যদি বলতাম আমরা ইসলাম কায়েম করলে সবাইকে বোরকা পরাবো এবং মুখ ঢাকতে বাধ্য করব এবং কালো রঙের বোরকা পরাবো, রঙও যদি বলে দিতাম, তাহলে সেই ব্যক্তি ভয় পেত। আমি ঢাকা মেডিকেল কলেজের ইলেক্টেড জেস ছিলাম, আপনারা জানেন। আমার বিরুদ্ধে প্রচারণা হইতো যে তাহেরকে ভোট দিলে বোরকা পড়তে বাধ্য হবে মেয়েরা, এবং কোন রং এটা বলে দিত, কালো রঙের। এই প্রোপাগান্ডার কারণে আমি মেয়েদের তেমন ভোট পাইনি, সামান্য কয়টা ভোট পেয়েছি। আর ছেলেদের ভোটে আলহামদুলিল্লাহ আমি জিএস নির্বাচিত হয়ে গেছি। পরে বিপি ক্যান্ডিডেট ছিলাম আমি, এরশাদের মার্শালের জন্য ইলেকশন হতে পারে না। সেইবার 75% ছাত্রীরা আমার নির্বাচনের ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিল, ভোট নয়। কারণ আমি জিএস হওয়ার পরে মেয়েদের জন্য বোরকার প্রেসক্রিপশন দেইনি, বরং মেয়েদেরকে দেখলে আমি মাথা নিচু করে সালাম দিতাম। একটা মেয়েও আমার সালামের বাইরে ছিল না। মেয়েদের জন্য আমি স্কলারশিপ 2টা বুথ করে দিয়েছিলাম, একটা বুথ ছিল। মেয়েরা কম সময়ে টাকা উঠাইতে পারতো, দে আর ভেরি হ্যাপি। আর আমার জন্য পর্দা মেনটেন হয়েছে কিছুটা সময়ের জন্য, আমিও হ্যাপি। যে যাওয়ার পরে আমি প্রিন্সিপাল মাদের সাহেব ছিল, ওনারা যেটা বলছেন, আমি মেয়েদের হোস্টেলে ঢুকলাম। কোনো জিএস মেয়েদের হোস্টেল ভিজিট করতো না। গিয়ে দেখলাম যে বদনা নাই, দরজার একটা স্ক্রু একটা ঢিলা, সবগুলোতে সমস্যা, কিন্তু সমস্যা খুব সামান্য। আইসা এই প্রিন্সিপালকে বলে 50,000 টাকা স্যাংশন করাইলাম। এই 50,000 টাকা দিয়া বদনা টদনা সব কেনা ঠিক হয়ে গেছে। I become popular again among the women. মেয়েদের হোস্টেল কোনো বাউন্ডারি ছিল না, তারা বেরোলেই মানুষ সামনে। আমরা সেটাকে বাউন্ডারি করে দিলাম। মেয়েরা বিকেল বেলায় মাঠে বসে ফ্রিলি গল্প করতে পারত, সামান্য কাজ। সুতরাং যে প্রোপাগান্ডা ছিল যে আমি বোরকা পরায় দেব, সেটার বিপরীতে আমি ওয়েলফেয়ার করেছি। আমি খোদার কসম নিজেকে জাহির করার জন্য বলছিলাম, আপনাদের ইসলামী আন্দোলন ভাইদের অ্যাটিটিউড পরিবর্তনের কথা বলেছি। এবং সেটি আপনাদের জন্য বেশি প্রয়োজন। ইসলামকে মিসরিপ্রেজেন্ট করে এরকম কোনো কিছু হতো না। আমার এক ক্লাসমেট ছিল, উনি পুরা লম্বা জামা পরতেন, মানে হুজুরেরা যে লম্বা জামা পরে সেটা পরতেন, পাগড়ি পরতেন। তো ওনাকে বলা হয়তো বড় হুজুর, আর আমারও বলা হয়তো ছোট হুজুর, কারণ আমি মাঝে মধ্যে শার্ট করতাম। ঠিক আছে? তো বড় হুজুরের আচরণ ছিল, সামনে মেয়ে পড়লেই লাহলা করে থেকে জোরা আওয়াজ করে। তো আমি তারা বলতাম যে, এই মিস্টার হুজুর, তুমি তো আবার হুজুর বানাইছ, ভালো হয়েছে,
তো এটা কোথায় কোন ইসলামে আছে? এরকম হুজুরদেরকে মেয়েরা ভোট দিবে? একটা ঘৃণা চড়াচ্ছে ইসলামী আন্দোলনের জন্য। সে একটা বোঝা ছিল, আমাদের সাথী ছিল, বাট হি ওয়াজ এ বার্ডেন। যদি আমার হাতে ক্ষমতা থাকতো, আমি শুধু লাহাওলা পড়ার জন্য তার সাথীশিপ ক্যান্সেল করে দিতাম। আমাদের যেটা বলেছিলাম যে ইসলামকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে হবে, এটা একটা সিগনিফিকেন্স। সেকেন্ড সিগনিফিকেন্স আমার এইটা বলার, আপনারা জানেন আমার চেয়ে অনেক আপনারা, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসিপ্ট। উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো। আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে এই যে অত বড় প্রফেসর বাংলাদেশে, যিনি আদর্শিকভাবে আমাদের পক্ষের লোক নন, উনি বলেছেন আপনারা ক্ষমতায় যাবেন। এটার গুরুত্ব আছে কি না? উনি আমাকে বলল যেটা বক্তারা বলেছে, আমাকে বলছে আপনাদের মেইন এজেন্ডা কি? আমি বলছে কারাপশন ফ্রি সোসাইটি, দুর্নীতি দূর করব। আমি এটা বলি না যে ইসলাম কায়েম করবো, বলছি? বলি নাই। আমি জানি তার সাইকোলজি, আমি জানি কোন কথা বললে তিনিও একমত হবেন, আমিও একমত থাকবো। দুর্নীতি বিরোধী সমাজ, এটা কি ইসলামের কাজ না? কাজ না। আমি ইসলামের কথাই তো বলছি। এবং উনি যেটা বললেন সেটা সিগনিফিক্যান্ট, এই জন্য আপনাদেরকে বলছি। উনি বলেছেন হ্যাঁ, আপনারাই দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে পারবেন, কারণ আপনারা দুর্নীতি করেন না, সবাই দুর্নীতিবাজ। আল্লাহ রসুলের কাছে যেদিন ওনাকে হত্যা করতে যাবে, সেদিনও তার শত্রুদের সম্পত্তি গচ্ছিত ছিল, জমা ছিল, ঠিক কিনা? যেদিন মদিনা যাচ্ছেন হযরত আলীকে রেখে গেছেন কেন? যাতে সেই মুহূর্তেও যাদের আমানত তার কাছে আছে সেইটি যেন যথাযথ ব্যক্তির কাছে পৌঁছতে পারে। আর তিনি আলী, যিনি জানেন যে আল্লাহ রসুলকে হত্যা করতে না পেয়ে তাকে হত্যা করতে পারে, আশঙ্কা ছিল না। এবং উনি কিভাবে ঘুমাইছে আপনারা জানেন, চাদর মুখ ঢেকে ঘুমাইতে পারে কে? ভীরু লোকেরা না সাহসী লোকেরা? যার ভয় হয়তো কতক্ষণ পর পরে চাদর উঠিয়ে দেখবে যে আইসা গেছে কিনা আজরাইল। দ্যাট ইজ ইসলাম। আপনাকে হত্যা করার ষড়যন্ত্র হবে, কিন্তু তার দামি জিনিসটি আপনার কাছে সে রাখবে। আমাদের সেই শিক্ষক বলেছেন যে দুর্নীতিমুক্ত সমাজ আপনারা পারবেন। এটি আজকে বাংলাদেশের প্রধান সমস্যা। কারাপশন, ডিসঅনেস্টি, এই স্বীকৃতি আমাদের সমাজে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের আফোর্ড করতে হবে। This is one of the main points of propaganda for us in the next election. মানুষের পাশে দাঁড়াতে হবে। জামাত ইসলামের পাশে নয়, ছাত্র শিবিরের পাশে নয়। হ্যাঁ, তাদের পাশে, তারা মানুষ হিসাবে তাদের পাশে। আমি যদি মানুষের পাশে দাঁড়াই, শিবির মানুষ না? জামাত মানুষ না? তাহলে তো আমার দাঁড়ানো হয়ে যাবে। আর আমি যদি শিবির জামাতের কাছে দাঁড়াই, তাহলে মানুষ এখানে পড়বে না। সব শিবির জামাত তো সব মানুষ না, আর সব মানুষের ভিতরে শিবির জামাত ইনক্লুডেড। অ্যাটিটিউড, উই হ্যাভ টু চেঞ্জ দ্য অ্যাটিটিউড। আজকে জামাত ইসলামী ছাত্র শিবিরের যে ম্যান পাওয়ার আছে, আপনারা আছেন, একটি সফল পরিবর্তনের জন্য, আবার বিপ্লব বলি নেই,
ছাত্র জীবনের সবচেয়ে বেশি বিপ্লবের স্লোগান আমি দিতাম সম্ভবত। তাহলে বিপ্লব চাই না? চাই, অবভিয়াস। একটি আদর্শ পরিবর্তন বিপ্লব ছাড়া হবে না। আপনারা জানেন চেঞ্জ দুই রকম, ইভলিউশনারি, রেভলিউশনারি। ইভলিউশনারি চেঞ্জ আদর্শের পরিপূর্ণ বাস্তবায়ন হয় না, মানুষ তৈরি হয় না। রেভলিউশনারি চেঞ্জের মাধ্যমে একটি সমাজ টোটালি পরিবর্তন হতে পারে। তাহলে আমরা এটা করবো না? অবশ্যই। কিন্তু তার আগে আরেকটি পজিটিভ এনভায়রনমেন্টের যে পরিবর্তন, সেটির প্রয়োজন হবে। তখন মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। সুদের যে আয়াত নাযিল হয়েছিল আপনারা জানেন, সেটা কখন? মাওলানা রফিক তো আছে, আরো মাওলানা আছে, ভিদে হজের সময় ঘোষণা ছিল পরিষ্কার করে। At the end of the movement, at the end of the revolution, কেন ইসলামের প্রত্যেকটি অনুশাসন তখন এই ইম্পোজ হয়েছে যখন মানুষ এটাকে মানতে মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। চূড়ান্ত বিপ্লবের আগে আমাদের একটা ব্রেদিং স্পেস লাগবে, যখন মানুষ ইসলামের প্র্যাকটিক্যাল বিউটি দেখবে, প্র্যাকটিস করবে, এটার ফল ভোগ করবে। মানুষ কনভিন্সড হবে শতভাগ ইসলামের যে অনুশাসন যতটুকু বাস্তবায়ন হয়েছে, দিস ইজ দ্য সলিউশন, সালভেশন, দি বেস্ট arrangement for the people of this era and this era. এরপর আপনি যেটাই বলবেন সেটা মানুষ মেনে নেবে। এই জন্য আমাকে যখন স্যার জিজ্ঞেস করলো হুদুদ যেটা বিচারের মৌলিক কয়েকটি বিষয়, আমি বলছি না। বিস্মিত হয়েছে, কিন্তু আমি বলেছি করবো না। আমি বলেছি আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব। ওয়েলফেয়ার স্টেটের মাধ্যমে মানুষ রেডি হয়ে যাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, কালেকটিভলি, যে না ইসলাম ইজ দ্য বেস্ট। আমরা সব ইসলাম অনুশাসনকে এখন মানি। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আজকে যে হিসাব দেওয়া হয়েছে 30,000 ডাক্তার, মেবি 30,000 ডাক্তার যদি থাকে, তাহলে প্রতি কনস্টিটিউয়েন্সিতে ডাক্তারের সংখ্যা হয় 1,000। কত? 100 প্রতি কনস্টিটিউয়েন্সিতে 100। আমি যদি বলি চার কারোর প্রয়োজন নেই, শুধু ডাক্তাররা একটা বিপ্লব করবে, একটা পরিবর্তন আনবে, তাহলে আমি প্রতি উপজেলায় বা এক কনস্টিটিউয়েন্সি যদি 100 ডাক্তারকে প্র্যাকটিস করার জন্য প্ল্যান করি, যে আপনারা 100 এই উপজেলায় প্র্যাকটিস করবেন। আপনাদের কাজ দুইটা, রোগী দেখবেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন, সংগঠিত করবেন। আফটার 10 years একজন এমবিবিএস ডাক্তার একটি এলাকা যদি 10 বছর প্র্যাকটিস করে, তার রোগীর সংখ্যা কত হবে? 1000 হবে না? হবে না? আরো বেশি হবে। তাহলে 100 ইন্টু 1000, তাহলে কত হইল? 1 লাখ। 1 লাখ ভোট পাইলে তো এমপি হবে না? হবে না? হবে। আমি আরো পরিকল্পিত করব। আমি 1000 রোগী না, আপনাকে আমি 1300 রোগী দেব। আমি রুগীও তো ভাগ করব। 1000 ডাক্তার যে নিয়ে গেলাম 100, তো রুগীরে ভাগ করে দেব না? 100 ভাগ রুগীরে আমি ভাগ করবো, 100 ভাগ করব। তাহলে আপনার রুগীর বাইরে আর কেউ থাকবে না। অনলি ডক্টরস ক্যান ব্রিং এ চেঞ্জ। They can make majority in the constituency. হ্যালো, আমি সুদাব ছিলাম। ডাক্তারদের আন্দোলনে জাফর নিবিড়ির পতন হয়ে গেছিল। এখন পশ্চিমবঙ্গে ডাক্তারের আন্দোলনে সবচেয়ে বড় খেলোয়াড় ইন্ডিয়ার রাজনীতিতে মমতা, কিন্তু সুবিধা করতে পারতেছে। বিশ্লেষণ আমি করছিলাম। A lot of incidents, a lot of happenings all over the world. ডাক্তাররা যেখানে কাজচিত করতে পারে, কিন্তু সেই জন্য দরকার অর্গানাইজড হওয়া, মানসিক প্রস্তুতি,
জনগণের পাশে দাঁড়ানোর জন্য। আপনি 1000-এর কম রোগী হইলে একটা উপজেলায় আপনার ভাত খাবারের ব্যবস্থা হবে, আপনি নিজেই তো রোগী দিতে চেষ্টা করবেন। আমি তো 100 ডাক্তার নিয়ে এনে প্রতিযোগিতা লাগাই দেব যে কে কত রোগী ধরতে পারে। ঠিক আছে? We can bring change if we decide. আজকে অনেকে আপনারা বলেছেন, রফিক বলছে যে আন্দোলনের জন্য সময় দেবেন। আমি বলি কোনো দরকার নেই, সরি, তারা শ্রদ্ধা করি। আমি বলছি তার কথাও একমত হবো একটু পরে। কেন বলছি? আপনি নিজেই যদি আন্দোলন হয়ে যান তাহলে আর সময় দেওয়া দরকার আছে? আমার অত্যন্ত কনসিডার্ড ওপিনিয়ন, জামাত ইসলামের মিছিলে আপনাদের আসার কোনো প্রয়োজন নাই। আমার রকমিয়ত গেলে যান এই কথা বলার জন্য। যাইতে পারে না রকমিয়ত? আমি তো উল্টো কথা একটা কইছি। জামাত ইসলামীতে ডাক্তারদের মিছিলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনার প্রফেশনে আপনি মিছিলে যাওয়ার জন্য যে রেজাল্ট হবে তার চেয়ে বেশি রেজাল্ট আপনার এখানে দিতে পারেন, এটা সম্ভব না অসম্ভব? ডাক্তার মিছিলে না গেলেও চলবে, আরো মিছিলের জন্য বহু লোক আছে আমাদের। দরকার হলে আমি টাকা দিয়ে লোক আনবো। ঠিক আছে? একজন বলছেন যে আপনারা 2-3 দিনের প্র্যাকটিসের টাকা দিয়ে দিবেন। এটা খুব কঠিন প্রস্তাব। আমি এই কাঠিন্যের ভিতরে আপনাদেরকে ফেলতে চাই না। বিলিভ মি, what I say from my heart, what I say from my consideration, what I say that I believe, and what I say I think this is the best. I think বলছি, আবার একটা যোগ করে দিচ্ছি। সেইভাবে যদি প্রত্যেকেই প্রফেশনে আন্দোলনকে সার্ভ করার জন্য আপনি নিজে মানসিক প্রস্তুতি নেন, করেন, রেজাল্ট বের করেন, তাহলে আমি দুইভাবে এক্সপেরিমেন্ট করতে চাই। আমি একটা প্রতিষ্ঠানের ডাক্তারদেরকে বলবো আপনারা মিছিলে যান, আর একটা প্রতিষ্ঠানের ডাক্তারদের বলবো আপনারা মিছিলে যাবেন না, তবে আপনারা এই কাজ করেন। আমি 1 বছর এটার এক্সপেরিমেন্টাল রেজাল্ট পেতে চাই। এটা হয় না এরকম পাইলট প্রজেক্ট, এক্সপেরিমেন্ট, এবং এটা জামাত শুড ডু দিস, এনডিএফ শুড ডু দিস। এটা বুঝার জন্য যে হুইচ পলিসি ইজ দ্য বেস্ট। আমরা তো এক্সপেরিমেন্ট করছি না। হ্যাঁ, যদি এটা হয় যে মিছিলে গেলে লাভ বেশি, ইয়েস, 1 বছর পরে যাবেন। আর যদি মনে হয় না অন্য কাজ করলে বেশ, তাহলে ওইটা করেন। একটা ব্র্যান্ড আপনাদের দ্বারা যদি তৈরি হয়, আপনাদের বললাম এই জন্য আমি নামে ডাক্তার, কামে না। আমি কোনো প্র্যাকটিস করি না। ভুলে আমার কাছে কেউ রোগী পাঠালে সে মৃত্যুর ঝুঁকিতে ভুগবে। তাহলে একটা ব্র্যান্ড আপনারা করেন, যেমন জামাত ইসলামী একটা ব্র্যান্ড হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও আমরা পুরো অর্জন করি নাই, আমরা তো জানি আমাদের দুর্বলতা কি আছে। মাইকে বলবো না, সাংবাদিকেরা আছে, ওনারা সাংবাদিকরা একেবারে বের হন, তারা যেটা নেগেটিভ এটারে বড় করে লিখে দেয়। আপনারা ভালো। আমরা we need to improve ourselves more, I know. কিন্তু তবু তো মানুষ আমাদেরকে সৎ বলছে, এজ হোল, এজ এ পার্টি, বলে না? বলে না? বলে। একটা ব্র্যান্ড আমরা হয়েছি আলহামদুলিল্লাহ। ইটস এ ভেরি বিগ থিং।